জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন দিলেও কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না করায় পদে পদে ভোগান্তিতে ৭৮,০০০ মানুষ। এমন পরিস্থিতিতে পাসপোর্ট তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে চরম সমস্যা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলররা পলাতক থাকায় নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকাবাসী। ইউনুস আলীর ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। জরুরি বিদেশ যাত্রা, শিশুর স্কুলে ভর্তিসহ ১৮টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সহযোগী জন্ম সনদ। এমন গুরুত্বপূর্ণ সনদটি নিয়ে বিপাকে নগরবাসী। ধোলাইপাড় এলাকার এ বাসিন্দা গত নভেম্বরে জন্ম নিবন্ধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে। তবে তা দিয়ে পাসপোর্ট করা যায়নি, কেননা জাতীয় সার্ভারে এসব তথ্য যুক্ত করতে পারেনি তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস। এখন জরুরি কাজ আটকে গেছে বিগত কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার কারণে। ব্যাংক বলতেছে যে এটা ফলস, কারণ তারা মেন সার্ভারে টাকা জমা নিতে পারতেছে না। তো আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার ছিল, ওই জন্য কিন্তু আমার বাচ্চার এটা হয় নাই। তো আমি এর পরের বার প্রত্যেক মাসে যোগাযোগ করেছি, প্রত্যেক মাসে বলেছে যে আগামী মাসে নেক্সট মান্থ হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে ১ বছর প্রায় ৮-৯ মাস হয়ে যাচ্ছে, আমাদের এটা কোনো হচ্ছে না। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন আরও অনেকেই। নিজেদের সার্ভার তৈরি করে ১০ মাসে মেয়র তাপসের প্রশাসন জন্ম নিবন্ধন দিয়েছে ৭৮,৯৫৬ জনকে। মৃত্যু নিবন্ধন নিয়েছেন ১,৪৭১ জন। এসব নিবন্ধন এখন স্থানান্তর করতে হবে রেজিস্ট্রার জেনারেলের জাতীয় সার্ভারে, যা সময় সাপেক্ষ। ইতিপূর্বে যারা আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে কাজ করছে তাদের ডেটাগুলোর কি হবে? হ্যাঁ, সেটির ক্ষেত্রে আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে সেটিকে ট্রান্সফার করার জন্য, কারণ সবাই যাতে ইন্টিগ্রেটেড পর্যায়ে সেটিকে নিতে পারে এবং যে কোনো তথ্যে ব্যবহার করতে পারে, সেজন্য কেন্দ্রীয়ভাবে অনুরোধ করেছি, তারা সেগুলোকে প্রসেস করছে। উত্তর ঢাকায় কাউন্সিলররা না থাকায় দায়িত্ব পেয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। তবে বিশাল জনসংখ্যার এ শহরে জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সনদ প্রদান করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদেরকে অনুকূলে আইডি পাসওয়ার্ড ইস্যু করা হয়েছে। তারাই এখন জন্ম নিবন্ধনের কাজ করছে। জন্ম নিবন্ধনের বাইরে আরও কিছু সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, এগুলো আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সংকট কাটিয়ে দ্রুত সেবার পরিধি বাড়ানোর ব্যাপারে আশাবাদী ঢাকার ২ নগর প্রশাসন। তবে কবে নাগাদ এই ভোগান্তির চূড়ান্ত অবসান হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মেয়রের পর এবার দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই ১২ সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ১২ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনসহ সকল কাউন্সিলরদের স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে ১৯ আগস্ট এসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার NWTO এর উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মুসলিম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরে বিমানবন্দরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণসংবর্ধনায় তিনি
এসব কথা বলেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান তিনি। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নিম্নমানের সামগ্রী দিয়ে চাঁদপুর পৌরসভার সড়কগুলো পুনর্নির্মাণের কাজ হচ্ছে বলে অভিযোগ পৌরবাসীর। দুর্নীতি আর অনিয়মের কারণে রাস্তার কাজ শেষ হতে না হতে পুনরায় খানাখন্দের সৃষ্টি হয় বলে অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কাজ পাওয়া প্রতিষ্ঠান। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর পৌরসভার খানাখন্দে ভরা সড়কে চলছে মেরামতের কাজ। পৌরবাসীর অভিযোগ, প্রতি বছর কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ হলেও তা বেশি দিন স্থায়ী হয় না। এর জন্য রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারকে দায়ী করেছেন তারা। পৌর শহরের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার কাজ শুরু হয়, কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় মেয়র জিল্লুর রহমান। পরে প্রশাসক নিয়োগের পর পুনরায় শুরু হয় সড়কের কাজ। রাস্তা সংস্কারের যে ইটগুলো এবং বিভিন্ন মাল মেটেরিয়াল ব্যবহার করছে, এগুলো নিম্নমানে ব্যবহার হচ্ছে। রাস্তা ড্রেনের এই খালের মতো করে খোদাই করে কাজ করা হয়েছে, কিন্তু এটা কি কাজ হলো? সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করলেন চাঁদপুর পৌরসভার এ প্রকৌশলী। নিম্নমানে কেউ বললে আমরা মানতে নারাজ, কারণ আমরা নিজেরাই ভাড়া থেকে গিয়ে 1 নম্বর মাল কিনছি এবং সেই প্রত্যেকটা মালের টেস্ট এলজিডি ল্যাবরেটরি থেকে দিবে। বিটুমিন ক্রয় করেছি, পাথর ক্রয় করেছি এবং প্রত্যেকটা মালামাল সততার সাথে ক্রয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার ক্লাব পাড়ায়ও বড় পরিবর্তন এসেছে। বেশিরভাগ ক্লাবগুলোর দায়িত্ব নিচ্ছে নতুন পরিচালনা পর্ষদ। ক্যাসিনো কাণ্ডকে পাশ কাটিয়ে ক্লাবগুলোকে খেলার মাঠে নিজেদের প্রমাণ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কুশল ইয়াসিরের। দেশের ক্রীড়াঙ্গনের প্রাণ বলা হয় ক্লাবকে। খেলোয়াড়দের রুটি রুজির উৎস এই ক্লাবগুলোতে ক্যাসিনো চালিয়ে কলঙ্কিত করা হয়েছে ক্রীড়াঙ্গনকে। 2019 সালে একের পর এক অভিযানে রাজধানীর মতিঝিলের ক্লাব পাড়ায় জুয়ার আসর বন্ধ করা হয়। মোহামেডান, সোনালী অতীত, দিলকুশা, ভিক্টোরিয়া, মেরিনার্স, ফকিরেরপুল ইয়ংম্যানস, আরামবাগ, ওয়ান্ডারার্স, ওয়ারির মতো ক্লাব রয়েছে এই এলাকায়। শেখ হাসিনা সরকার পতনের পর রদবদল এসেছে বেশ কয়েকটি ক্লাবে। ক্যাসিনো কাণ্ডের পাশাপাশি প্রিমিয়ার ফুটবলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বড় সাজা ভোগ করেছে আরামবাগ। আবারও নিজেদের সুনাম ফেরাতে চায় নতুন কমিটির সদস্যরা। বাংলাদেশে সব জায়গাতে সংস্কার চলছে, সেই সঙ্গে ক্লাবগুলিতেও সংস্কার কাজ শুরু হয়েছে। আমরা একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ফুটবল অঙ্গনে আরামবাগ পক্ষ থেকে। অন্যদিকে প্রথমবার জায়গা করে নেয়া ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাবও চমক দেখাতে চায় প্রিমিয়ার লিগে। ক্যাসিনো করে ক্লাব পাড়াটারে, ক্লাব এলাকাটারে খুবই জঘন্য করেছে। যে আমরা ওই ক্লাব ক্যাসিনো থেকে মুক্তি চাই, অন্তত ক্লাব পাড়ায় স্পোর্টসের লোক স্পোর্টসেই আসুক এবং স্পোর্টসকে দেখার মতন স্পোর্টসের মনোভাব যাদের আছে তারাই আসুক। এদিকে প্রায় 2 দশক পর প্রিমিয়ার লিগ খেলবে ওয়ান্ডারার্স। ক্যাসিনো কাণ্ডকে পেছনে ফেলে মাঠে মনোযোগ দিতে চায় ক্লাবের নবনির্বাচিত সভাপতি। যে সমস্ত ক্লাবগুলো সাপোর্টার ক্যারি করে, আগে তাদের খেলা হলে
সেই দিন সকাল থেকে রব সৃষ্টি হতো যে কখন স্টেডিয়ামে যাবে। আজকের ওই অবস্থাটা নাই। এর মূল কারণই হলো যে ক্যাসিনো সহ আজকে যে মানে নেশার দিকে যে যুবকরা চলে গেছে, সেটা থেকে ফিরে আনতে হলেও আজকে সরকারেরও উচিত হবে যে আজকে খেলাধুলাকে একটু প্যাট্রোনাইজ করা। নবজাগরণে সহযোগী হতে পৃষ্ঠপোষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠকরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবে সরকারি বাহিনীর গুলিতে শত শত ছাত্র জনতা হত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা যায় কিনা সে বিষয়ে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের সাথে বৈঠকে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 11টা এবং বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, ইইউ এর প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সারাদিনের কর্মকাণ্ডের তথ্য জানাতে গিয়ে গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য সচিব জানান, বৃহস্পতিবার ডক্টর ইউনূস রেকর্ড সংখ্যক বৈঠক করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি করিম খানের সাথে অনুষ্ঠিত বৈঠকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। অ্যান্টোনিও গুতেরেসের সাথে ওনার একটা মিটিং হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সাথে মিটিং হয়েছে, নতুন ডাচ প্রাইম মিনিস্টার তার সাথে মিটিং হয়েছে। জুলাই অগাস্টে যে গণহত্যা হয়েছে, যেভাবে বাচ্চা ছেলেদেরকে মারা হয়েছে, সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের মারা হয়েছে, নিরস্ত্র লোককে মারা হয়েছে, এটা এক ধরনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আইসিসিতে প্রফেসর ইউনূস জিজ্ঞেস করেছেন যে এটা লসুট করা যায় কিনা, কিভাবে এটা করা যায়। অন্যদিকে বুধবার জাতিসংঘে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে পুরো আন্দোলনটি ছিল প্ল্যান মাফিক। ডক্টর ইউনূসের এই বক্তব্যের ব্যাখ্যা দেন শফিকুল আলম। আন্দোলনটা কিন্তু খুব স্তরে হয়েছে। 57-58 জনকে কোঅর্ডিনেটর যে রাখা, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওকে আপনি একে অ্যারেস্ট করলেন, আরেকজন যদি এগিয়ে আসে। যখন লিডিং কোঅর্ডিনেটর 6 জনকে অ্যারেস্ট করলো এই ডিবির হারুন, তখন কি হয়েছে? অন্যান্যরা লুকিয়ে থেকে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার 27 সেপ্টেম্বর সকাল 11টা এবং বাংলাদেশ সময় রাত 9টার দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী দিনে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সম্ভাব্য বক্তব্য নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সর্বমহলে। শুক্রবার রাতেই তার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা সোয়াডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা কর্মকর্তা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার হবে। এর মাস্টার মাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিয়ন্ত্রণে আসছে না ডিম আর মুরগির দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে 17 টাকা বেশি।
অন্যদিকে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দামও চড়া। বিশেষ করে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে 200 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে দাম অনেকটা বাড়তি। ক্রেতাদের ডিমের ডজন কিনতে হচ্ছে 160 টাকায়। সেই দামে তো পাচ্ছি না, দেখলেনি 160 টাকা নিল। এখন আমরা কি করব বলে? ডিম কিন্তু অ্যাভেলেবেল আছে, সব জায়গায় আছে, এখানে কিন্তু কম নেই কখনো। তা সেই তুলনায় এরা একটা সিন্ডিকেট ব্যবসার মতো করে ফেলছে এটা, যেটা কিনা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বলে ওরা বলে আমরা যেভাবে কিনছি সেইভাবে বিক্রি করছি, কমানো বাড়ানো মালিক তো হচ্ছে খামার মালিক। দাম কমার কোনো লক্ষণ আপাতত কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরঞ্চ আমরা এখন বাড়তেছে, আরো রেট বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 190 টাকায়। ব্রয়লার গত সপ্তাহে ছিল 180 টাকা, আজকে 190 টাকা, 10 টাকা বেড়েছে। সাইডে একটু মাল কম আছে, এরকম আমরা তো এটাই বুঝি আর কি, এই কারণে দামটা বাড়ছে। কদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বিশেষ করে কেজিতে 50 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সবজি অধিকাংশ আইটেমগুলোতে দাম বাড়তি। কাঁচামরিচ আমরা আগে 150 টাকা 60 টাকা দিয়ে নিতাম, এই যে এখন 200 টাকা বেচতেছে। কাঁচামরিচ দাম একটু বাড়ছে, কেজি হলো আপনার 200 টাকা। বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে, বৃষ্টিটা তো না হয়তো কয়েকদিন পরে হয়তো তাহলে মরিচ 80 টাকা 60 টাকা মনে থাকতো। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অনতিবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা হান্নান শাহের স্মরণসভায় এই দাবি জানান তিনি। এ সময় ফখরুল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাই আওয়ামী প্রেতাত্মারা। হাসান মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আইনাল আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গাজীপুর বিএনপির এমন জমায়েতের মূল উপলক্ষ দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামে এক অকুতোভয় সৈনিক ছিলেন আসম হান্নান শাহ। সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী বাকশালীরা দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এখনো বিভিন্ন স্থানে ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করছে। সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। পলাইছে, কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো সংকট কাটেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার শেষে প্রয়োজন একটি দ্রুত জাতীয় নির্বাচন। কাল বিলম্ব না করে তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই,
যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। 111 সরকারের সময় এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আসম হান্নান শাহ। শীতলক্ষা পাড়ের এই জনপদের ভূমিপুত্রকে স্মরণ করতে তাই তার স্মরণ সভায় হাজারো মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী মুক্ত সময়ে গাজীপুরের বিএনপিরও গণজাগরণ ঘটবে এর মধ্য দিয়ে। এর আগে প্রয়াত নেতা আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। কোনো ক্রীড়া সংস্থাতে 2 মেয়াদের বেশি একই পদে কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সকল ফেডারেশনের জন্য একটি সাধারণ নির্দেশিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যারা আসলে ক্রীড়া সংশ্লিষ্ট এবং সেই ক্রীড়ার প্রতি প্যাশনেট এবং সেই স্পোর্টসকে বিশ্ব দরবারে বাংলাদেশের যে পতাকা তা সমুন্নত করতে আগ্রহী, তাদেরকে দিয়েই ফেডারেশনগুলো পুনর্গঠন করা উচিত। এবং একই সাথে আপনারা জানেন আমাদের রিসোর্স খুবই সীমিত, সেখানেও আমরা কাজ করব। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব।